আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২৪ রমাদান অতিক্রম করে ২৫ রমাদানের তারাবির পর কওমি মাদ্রাসার তালেবুল ইলম, মুআল্লিমিন এবং কওমির সাথে সম্পৃক্ত এবং সর্বসাধারণের উদ্দেশ্যে আজকের এই আলোচনা। স্বাভাবিকভাবে বাংলাদেশে বেসরকারি দেওবন্দি ধারার দেওবন্দি চেতনার মাদ্রাসাগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। দরসে নিজামের সিলেবাস হোক অথবা মাদানী নিসাব হোক, মাক্কি নিসাব হোক, বেফাক এর নিসাব হোক অথবা যে কোনো সিলেবাসে পাঠদান করা হোক না কেন, যেগুলোর বেসরকারি সরকারি এমপিও মুক্ত নয় এবং যে শিক্ষা কারিকুলামকে সরকারি চাকরির জন্য এই শিক্ষা কারিকুলামে পাঠদান যথেষ্ট নয়, এর মাধ্যমে পাওয়া যায় না, সেটাকে কওমি মাদ্রাসা বলা হয়। দীর্ঘদিন থেকেই কওমি মাদ্রাসায় পড়ুয়া দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে অশিক্ষিত মনে করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে শিক্ষার যে হার, সেই হার গণ্য করার সময় শিক্ষা শুমারিতে কওমি মাদ্রাসায় পড়ুয়া, কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা সমাপ্তকারী মাওলানা মুফতিদেরকে গণ্য করা হয় না এবং সরকারি সকল ধরনের চাকুরি থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়। এই জন্য দীর্ঘদিন থেকে আওয়াজ উঠছে যে কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি চাই বা সরকারি স্বীকৃতির মাধ্যমে তাদেরকে স্বীকৃতি হিসাবে গণ্য করা হবে। নম্বর ২, সরকারের বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় যেখানে তারা যোগ্যতা হিসাবে ফিট খায়, সেখানে এই সনদের ভিত্তিতে তারা চাকরি করার মতো যোগ্য হয়ে উঠবে, চাকরি করবে। এর উপলক্ষে দীর্ঘ সময় পরিশ্রম করছে এবং তরুণ প্রজন্মের অনেক আলেমদের মুখে শোনা যায় যে এই সনদের স্বীকৃতি না নেওয়ার কারণে আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা, তারা আগামী প্রজন্মের জন্য ক্ষতি করছে, আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করছে। কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যে কওমি সনদের স্বীকৃতির জন্য আমাদের মুরব্বীরা যেন চেষ্টা করে এই সরকার থেকে যেন দাবি আদায় করে নেয়, এই জন্য বেফাক অফিস মুখে কর্মসূচি দেওয়া হোক, বেফাক অফিস ঘেরাও করা হোক, বেফাক অফিস মুখে লং মার্চ দেওয়া হোক, নানান তালের কথা বলে যাচ্ছে। আমার কথা, এগুলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তার অংশ। আপনাকে এটি অ্যাকসেপ্ট করতেই হবে, গ্রহণ করতেই হবে, জরুরি নয়। আমার শুরু থেকে অবস্থান এই জাহিলি কুফুরি রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে শিক্ষিত হিসাবে স্বীকৃতি দেওয়া, এটি কোরআন সুন্নাহর শিক্ষার অবমাননা। কখনোই আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া বিন খালফের শাসন, আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া বিন খালফের শাসন ব্যবস্থা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ওহীর শিক্ষাকে শিক্ষা মনে করবে? একদিকে আমরা বিশ্বাস করি বর্তমান মানবরচিত সংবিধান, দেশের সংবিধান কুফুরি সংবিধান, যার মূলোৎপাটনের মাধ্যমে মূলোৎপাটন করে শরিয়া শাসন কায়েম করতে হবে,
গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ চেষ্টা করে যাচ্ছে, যারা রাজনৈতিক দলগুলো, অথবা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছেন, সবারই বক্তব্য এক জায়গায় এক, যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা কুফরি শাসন ব্যবস্থা। তাহলে যারা সনদের স্বীকৃতি চায়, তারা এই স্বীকৃতির মাধ্যমে এই কুফরি রাষ্ট্র ব্যবস্থার সেবা করতে চান। তার মানে বিষয়টা এমন হয়ে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা, তারা আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া বিন খালফের তত্ত্বাবধানে পরিচালিত যে রাষ্ট্র ব্যবস্থা, সেটার তারা কর্মচারী হবেন এবং সেখানে কাজ করবেন। সেই কাজগুলোতে মাধ্যমে আবু জাহেল, উতবা, শাইবার শাসন ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করবেন এবং সুন্দর সুচারুরূপে আঞ্জাম দেওয়ার কাজ করবেন। বিষয়টা এমন হয়ে গেল না? কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা জাহেলি কুফুরি রাষ্ট্র ব্যবস্থার অধীনে চাকরি করে সেই রাষ্ট্র ব্যবস্থাকে মজবুত করবে এবং তাদের সাথে নিজেরা মিলেমিশে একাকার হয়ে যাবে, এটা কোনোদিন সম্ভবপর নয়, উচিত নয়। এবং এটি কোরআন সুন্নাহর চেতনা, সাহাবা চেতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং বিশেষ করে উলামায়ে দেওবন্দের আদর্শের বাহিরে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে, আন্দোলনের একটা ধাপ হিসাবে, অংশ হিসাবে। তার মানে ব্রিটিশদের বানানো আইন এবং শাসন ব্যবস্থা, তাদের দেওয়া রাষ্ট্র ব্যবস্থায় উলামায়ে দেওবন্দ চাকরি করেন নাই, অংশগ্রহণ করেন নাই এবং এটাকে হারাম মনে করতেন, নাজায়েজ মনে করতেন। ফলে এই ব্রিটিশ শাসন ব্যবস্থাকে উৎখাত করে পূর্ণাঙ্গ শরিয়া শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য উলামায়ে দেওবন্দ সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, জিহাদ করেছেন এবং শামিলির ময়দানে দীর্ঘ যুদ্ধের পটভূমির পর সেখানে দারুল উলুম দেওবন্দ তার পরবর্তীতে কৌশলগত হিসেবে নিজেদের লোক তৈরি, মুজাহিদ তৈরি এবং ব্রিটিশদের শাসন উৎখাত করে শরিয়া শাসন প্রতিষ্ঠার কর্মী তৈরির লক্ষ্যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং দারুল উলুম দেওবন্দের সন্তানরা যদি সেই ব্রিটিশ শাসনের অধীনে চাকরি করে, ব্রিটিশ শাসন ব্যবস্থা এবং ব্রিটিশদের গোলাম দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় স্বীকৃতি নিয়ে চাকরি করে, তার মানে এটা আমাদের পরাজয়। যতদিন আমরা সরকারি চাকরি এবং শাসন ব্যবস্থার বাইরে থেকে এই সরকার সুবিধা গ্রহণ না করে শরিয়া কায়েমের জন্য কাজ করব, ততদিন আমরা দারুল উলুম দেওবন্দের উসুলের উপর থাকবো এবং আমাদের আকাবিররা যে উদ্দেশ্যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন সেই উদ্দেশ্যে আমরা অটল আছি বলে গণ্য হবে। আপনি বলতে পারেন দারুল উলুম দেওবন্দের আকাবিররা তো ব্রিটিশদের অধীনে চাকরি করাকে হারাম মনে করেছিল, এখন তো ব্রিটিশরা নেই, তাহলে এই মুসলিম শাসক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তারা তো সবাই মুসলমান, তাদের অধীনে চাকরি, এটা এখন তো দেশ স্বাধীন হয়েছে। আমি শুধু উদাহরণ বোঝার জন্য 24-এর এই আন্দোলন থেকে আপনাদেরকে বোঝাতে চাই। দেখেন, শেখ হাসিনা বিগত 17 বছরে ভারতীয় এর মাধ্যমে বা ভারতীয় শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে যে ইস্টাবলিশমেন্ট তৈরি করেছে, যে আমলাতন্ত্র, সেনা বাহিনী, পুলিশ, প্রশাসন, র্যাব, বিজিবি এবং বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয় থেকে নিয়ে সরকারি বেসরকারি সেক্টরগুলোতে যে নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠা করেছে, এই প্রতিষ্ঠিত অবস্থানে আওয়ামী লীগের মাধ্যমে তারা কার্যক্রম পরিচালিত করেছিল। পরবর্তীতে যখন দেখলো যে জনগণ এই আওয়ামী লীগকে চায় না আর, তখন তারা তার বি টিম হিসাবে আসিফ নজরুল এবং এই বর্তমানে যারা আছে উপদেষ্টা, তাদের একটা বিশাল অংশ যারা পুরনো ইন্ডিয়ান দালাল, তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে। যারা মনে করে এই 24-এর আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, মানে ইন্ডিয়ার প্রভাব মুক্ত হয়েছে, তারা বোকার স্বর্গে বাস করে।
দেশের প্রতিটি বালু কণাতে, প্রতিটা সেক্টরে ইন্ডিয়ার নিয়ন্ত্রণ রয়েছে। হয়তো 100% থেকে 5% কমেছে, 95% রয়েছে। না হলে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা দ্রুত ক্ষমতায় যেতে বিশ্বাসী, তারা ইন্ডিয়ার রেসপন্সারি করতো না। এবং বর্তমান সরকারে যারা আছে, তারা সরকারে আসার আগে ইন্ডিয়ার বিরুদ্ধে লম্বা লম্বা বক্তব্য দিলেও এখন ধীরে ধীরে সবাই ইন্ডিয়ান স্বার্থকে তোয়াজ করে কথা বলছে। তো এটাই প্রমাণ করে ইন্ডিয়া থেকে দেশ মুক্ত হয় নাই, বরং ইন্ডিয়ার এ টিম গেছে, বি টিম সামনে চলে আসছে। তো ঠিক তেমনি ভাবে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশে তাদের সাংস্কৃতিক আগ্রাসন, তাদের প্রশাসনিক আগ্রাসন, তাদের রাজনৈতিক আগ্রাসন, তাদের বিচারিক আগ্রাসন, যা যা তৈরি করার ছিল সব প্রতিষ্ঠিত করার পরে যখন তারা দেখলো যে এখানে আর সরাসরি ব্রিটিশ এসে শাসন করার প্রয়োজন নাই, তাদের পর্যাপ্ত গোলাম এবং তাদের কথায় উঠা বসা করবে এমন পর্যাপ্ত লোক তৈরি হয়ে গেছে, তখন তারা এই দেশ তাদের গোলামদের হাতে রেখে চলে যায়। আপনি যদি মহাত্মা গান্ধীর ইতিহাস দেখেন, মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে কায়েদে আজম বলা হয়, যিনি পাকিস্তান মানে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান প্রতিষ্ঠা, ব্রিটিশদেরকে বিতরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই উভয় যে কেউ তো যুদ্ধ করে নাই, বিপ্লব করে নাই, ব্রিটিশ সেনাবাহিনীকে পরাজিত করে নতুন সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্র গঠন করে নাই, বরং ব্রিটিশরা যেই সেনাবাহিনীর মাধ্যমে ভারতীয় উপমহাদেশকে 200 বছর শাসন করেছে, শোষণ করেছে, সেই সেনাবাহিনীর 36% পাকিস্তানকে দেওয়া হলো, 64% ভারতকে দেওয়া হলো। সেই সেনা অস্ত্র যা ব্রিটিশের অস্ত্র, সেটাই হয়ে গেল পাকিস্তানের অস্ত্র, সেটাই হয়ে গেল ইন্ডিয়ার অস্ত্র। তো যা আপনি একটা বাহিনী আরেকটা বাহিনীকে পরাস্ত করে, বিজয় লাভ করে, পরাজিতদেরকে উৎখাত করে বিজয়ীরা জায়গায় আসে, যেমন কি আফগানিস্তানে হয়েছে। আমেরিকার পদলেহী আশরাফ গানী সরকারের যত সেনাবাহিনী ছিল সবাইকে উৎখাত করে তালেবানরা সরকার এসেছে। সিরিয়াতে হয়েছে, এর আসাদ, বাশার আল আসাদের বাহিনীকে উৎখাত করে মুজাহিদিনরা সেখানে জায়গায় এসেছে। আগের সব আমলা টামলা যা আছে সব উৎখাত হয়ে গেছে। কিন্তু ব্রিটিশরা শাসন ব্যবস্থার যে অবকাঠামো তৈরি করেছে, ব্রিটিশদের অধীনে তৈরিকৃত যে কোর্টগুলো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এবং জায়গায় জায়গায় যে মাহকামা, এটাকে মাহকুমা বলা হইতো আগে, জেলা পর্যায়ের কোর্টগুলো, সব কিছু আপন অবস্থায় আছে। তাদের সেই আমলারাই ছিল, তারা কেউ তো পালায় নাই 47-এ, এবং ব্রিটিশদের বেতনভুক্ত সিপাহীরাও কেউ পালায় নাই। তাহলে এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের থেকে স্বাধীন হয় নাই, বরং ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে চলে গেছে তাদের নিয়ন্ত্রিত এবং তাদের গোলামদের হাতে রেখে। সেই জায়গা থেকে আমরা মনে করি, বিশ্বাস করি, আমরা এখনো কার্যত ব্রিটিশ এবং ব্রিটিশদের বর্তমানে গুরু আমেরিকান যারা, তারা কিন্তু ব্রিটিশই। কেননা আমেরিকা তো আবিষ্কার হয়েছে 1500 খ্রিস্টাব্দে। এখানে যারা বসবাস করে এরা সবাই ব্রিটেনের নাগরিক, নেতৃত্ব যারা আছে সবাই একরকম ব্রিটেনের নাগরিক। যাই হোক, আপনি দেখেন বাংলাদেশে গত সরকার জনগণের স্বার্থের দিকে তাকায় কোনো কাজ করে নাই, তার আগের সরকারগুলোও করে নাই। এবং এই 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রগুলো যখন কিছু বুঝতো না, বিদেশিক চাপ এবং কূটনীতি, তখন হয়তো তারা আবেগে আন্দোলন করেছিল। এখন তাদের কথাবার্তা সবকিছু বোঝা যায় তারা দেশের জনগণকে গণে না। তারা এখন বাহিরা শক্তি, ইন্ডিয়া এবং আমেরিকা পরাশক্তিগুলো, বিশেষ করে আমেরিকার যেই প্রেসক্রিপশন, সেটা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। আপনি যদি আরো দেখেন, এই রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর মূল প্রতিনিধিত্বকারী হলো আরসা, তারা স্বাধীনতাকামী সংগঠন। তারা হচ্ছে একদিক থেকে গণতন্ত্রপন্থী আমেরিকার বানানো বসানো অং সান সুচির বাহিনীর বিরুদ্ধে, অপরদিকে তারা বর্তমান জান্তা সরকারের বিরুদ্ধে। কিন্তু আমেরিকার প্রেসক্রিপশনে চলা বর্তমান সরকার পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর মতামতের তোয়াক্কা না করে গণতন্ত্রপন্থী আরাকান আর্মির সাথে ডিল করছে এবং তাকে সাপোর্ট দিয়ে জান্তা সরকার এবং আরসার বিরুদ্ধে তাদেরকে হেল্প করতেছে। আর আরসার প্রধানকে গ্রেফতার করলো।
সব মিলে খোলাসা কথা হচ্ছে, আমরা যদি এই জায়গাটা না বুঝি যে আমরা স্বাধীন না পরাধীন, আগে তো বুঝতে হবে। আমি আগে পরাধীন এটা বুঝলে স্বাধীনতার জন্য আমার সংগ্রাম করার সুযোগ হবে, বা আমার কি করণীয় সেটা আমি নির্ধারণ করতে পারবো। কিন্তু যদি আমি মনে করি, আমি পরাধীন হয়েও মনে করি যে আমি স্বাধীন, তাহলে তো আমাকে, একজন মানুষ জাগ্রত থেকেও যদি নিজেকে ঘুমন্ত মনে করে, বা ঘুমন্ত থেকেও যদি নিজেকে জাগ্রত মনে করে, তাহলে তো তাকে আর কিছু করানো সম্ভব না। আগে আমার অবস্থান ক্লিয়ার করতে হবে। তো পাকিস্তান এই 24-এর অভ্যুত্থানে যেরকম হয়েছে যে ভারতীয় এ টিমের পরিবর্তে বি টিম এসেছে, ঠিক তেমনি ভাবে 47-এ ব্রিটিশদের এ টিমের পরিবর্তে বি টিম এসেছে। এই উপমহাদেশের জনগণ স্বাধীন হয় নাই। আপনার দেশের সংবিধান কয় পার্সেন্ট লোক মানে এই কুফরি সংবিধান? জনগণ সকল ক্ষমতার উৎস। আপনি যদি বলা হয় যে সংবিধান নিয়ে হা না ভোট হবে, এই ভোট মানতে দিবে? এলিজিবিলিটি কয় পার্সেন্ট লোক চায়, কিন্তু কেউ মানে? কয় পার্সেন্ট লোক এটা পছন্দ করে? 99.99% লোকই পছন্দ করে না। 0.1% যারা বিদেশি কেনা গোলাম, তারা এটাকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে এখনো ব্রিটিশদের গোলামের দ্বারা আমরা শোষিত এবং শাসিত। যারাই ক্ষমতায় যাচ্ছে তারা কেউই স্বাধীনভাবে যে আমাদের দেশের মানুষের অধিকার যেভাবে প্রতিষ্ঠিত হবে শরিয়া আইনের মাধ্যমে, সেদিকে তারা এগুনের দুঃসাহস করতে পারছে না। তো আমাদের ওলামায়ে দেওবন্দ ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করাকে হারাম ফতোয়া দিয়েছিল। ব্রিটিশদের শাসন ক্ষমতাকে স্থায়িত্ব করা, মজবুত করা এবং তাদের সহযোগিতা না করে আমাদের অবস্থান হলো যে আমরা বাধ্যতামূলক এই রাষ্ট্র ব্যবস্থার অধীনে আছি, কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা আমরা মানি না। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন, তিনি কি আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া খালফার শাসন ব্যবস্থা মেনে নিয়েছেন? মানেননি। কিন্তু বাধ্যতামূলক তো তিনি মক্কায় ছিলেন। সুতরাং আমরা এই জায়গা থেকে আমাদের সংগ্রাম এবং আমাদের আন্দোলন, আমাদের দাওয়া, আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আমরা যদি মনে করি মসজিদে খেদমত করলাম আর ঘুমায় থাকলাম, সরকারি একটা চাকরি পেলাম ঘুমায় থাকলাম, মাদ্রাসায় খেদমত পেলাম ঘুমায় থাকলাম, তাহলে আমরা দেওবন্দি না। দেওবন্দের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই। দারুল দেওবন্দ শুধুমাত্র কিছু এই কি বলে স্কলার তৈরির জন্য প্রতিষ্ঠিত হয় নাই। দারুল দেওবন্দ একটি সংগ্রামী প্রতিষ্ঠান, যেটা সংগ্রামী কাফেলার সদস্য তৈরির জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, এখান থেকে যারা গ্র্যাজুয়েশন শেষ করে পড়াশোনা যারা করে, তারা এই ব্রিটিশদের গোলামদের দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থার অংশ হবে না এটা চাই। বরং সবাই ঐক্যবদ্ধভাবে এই শাসন ব্যবস্থাকে উৎখাত করে আমরা শরিয়া শাসন প্রতিষ্ঠা করব, সেখানেই কওমি জনশক্তির কর্মসংস্থান হবে। আমি আজকে তথ্য নিলাম যে বাংলাদেশে ব্রিটিশ আইনে দক্ষ লোকের সংখ্যা কত। অ্যাডভোকেট ও ব্যারিস্টার যারা, অ্যাডভোকেট এর সংখ্যা বাংলাদেশে কম বেশি 50,000। ব্যারিস্টারের সংখ্যা যদি আপনি দেখেন তাহলে 13,000 প্লাস। সুপ্রিম কোর্টে 13,000-এর উপরে আইনজীবী আছে। তার মানে 60-65,000 লোক, দক্ষ লোক, যারা ব্রিটিশ শাসন ব্যবস্থায় কাজ করছে। তো শরিয়া শাসন প্রতিষ্ঠিত হলে এই জায়গাটায় চাকরি করবে কারা? মুফতি সাহেবরা। এখন আমার প্রশ্ন, কওমি আলেমদের মধ্যে এই ইসলামী আইনে দক্ষ 60-70,000 লোক কি আছে? আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এর বিকল্প শাসন ব্যবস্থা গড়ে তুলব। আমাদের 60-70,000 বিজ্ঞ মুফতি তৈরি হবে, বিজ্ঞ কাজী তৈরি হবে, যাতে করে আমরা দাওয়ার মাধ্যমে জনগণকে যখন শরিয়ার পথে নিয়ে আসবো, শরিয়া শাসন যখন কায়েম হবে, আল্লাহ পাক যদি আমি তৈরি হই, তখন আর আল্লাহ পাক আমাকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান দিবেন। শরিয়া শাসনের জন্য চিৎকার করলাম, চেঁচামেচি করলাম, আন্দোলন করলাম, মিছিল করলাম, এই নির্বাচনে ভোট করলাম, হেরে গেলাম, আবার নির্বাচন করবো, আবার একটা নির্বাচনী চক্রের মধ্যে আমরা ব্রিটিশদের প্রেসক্রিপশনে আবদ্ধ হয়ে যাব, এটাও কিন্তু ষড়যন্ত্রের অংশ। এই যে বিশাল বড় অংশ ওলামা একটা নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে অংশগ্রহণকারী আলেমদেরকে এই তারা মধ্যপন্থী আলেম মনে করে, এইটাও তাদের ষড়যন্ত্রের অংশ। যাই হোক, আমার মূল কথায় আসি। 2 নম্বর আসেন, তাহলে 60-70,000 মুফতি বিজ্ঞ আলেম দরকার, যেটা আমাদের নাই।
আপনি কি মনে করেন যে একজন আলেমের জন্য অ্যাডভোকেট হয়ে জায়েজ, একজন মানুষের মুসলমানের জন্য এই আইন পেশায় ইয়ে করা? তো সে তো ব্রিটিশ শাসন ব্যবস্থায় পড়াশোনা করে ব্রিটিশ বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করলো, তাহলে কওমি মাদ্রাসার সুক্রিয়তা রইল? নম্বর 2, সেনাবাহিনীতে আসেন। এই সেনাবাহিনীতে 1,70,000, বিজিবিতে 60-70,000, এভাবে আপনার প্রশাসনিক যত সেক্টরগুলো আছে এগুলোতে এখন একচাটিয়া স্কুল কলেজ থেকে নেওয়া হয়। যখন ইসলামী শরিয়া কায়েম হবে তখন সব শ্রেণীর লোকদের থেকে নেওয়া হবে, এই শ্রেণীতে যারা দক্ষ তাদেরকে নেওয়া হবে মাদ্রাসা থেকে। তো মাদ্রাসা থেকেও যখন শর্ত করে দেওয়া হবে যে ইসলামী শিক্ষার এই পর্যন্ত বাধ্যতামূলক সেনাবাহিনী হতে হলে, তখন মাদ্রাসার সেক্টরের হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টরা সেনাবাহিনী হতে পারবে, পুলিশে আসতে পারবে, প্রশাসনিক বিভিন্ন সেক্টরে আসতে পারবে। এরপরে আপনার স্বাভাবিকভাবে বেসরকারি অনেক খাত আছে যেগুলোতে মাদ্রাসার স্টুডেন্টরা আসতে পারবে। তো বর্তমান সরকারের অধীনে তার থেকে স্বীকৃতি নিয়ে কোন কোন সেক্টরে আপনি কাজ করবেন? এই সরকারের অধীনে কওমি আলেমদের খেদমত করার সেক্টর আছে কয়টা? আপনি বলবেন যে স্কুলের ধর্ম শিক্ষক হবে, তারপরে কি বলে সরকারের, মানে সব মিলাইলে আপনি হয়তো 20,000টা ক্ষেত্র পাবেন যেখানে কওমি আলেমরা, মানে 20,000টা পোস্ট পাবেন যেখানে কওমি আলেমরা চাকরি করতে পারবে। অথচ এখানে চাকরি করার জন্য আলিয়ার পর্যাপ্ত দক্ষ লোক আছে, স্কুলের ইসলামিক স্টাডিজ কলেজ ভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনেক পর্যাপ্ত দক্ষ লোক আছে, এবং এই বিভিন্ন ইসলামিক ভার্সিটিগুলো থেকে দক্ষ লোক আছে। সুতরাং বর্তমান এই শাসন ব্যবস্থায় কওমি আলেমদের খেদমতের তেমন বড় কোনো ক্ষেত্র নেই। আমাদের দায়িত্ব হলো দারুল উলুম দেওবন্দ ব্রিটিশ অধীনে চাকরি করাকে যেমন হারাম মনে করেছে, আমরাও ব্রিটিশদের গোলামীর এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাকারী এবং তাকে স্থায়িত্ব দানকারী এই প্রচলিত শাসন ব্যবস্থার অধীনে চাকরি না করে বরং আমরা আমাদের আকাবিরদের চেতনাকে পুনরুজ্জীবিত করে শরিয়া শাসন কায়েমের জন্য সংগ্রামী জীবন বেছে নিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা উৎখাত করে শরিয়া শাসন প্রতিষ্ঠিত হলে আমাদের দক্ষতা অনুযায়ী তখন আমরা কর্মসংস্থান আমাদের তৈরি হবে, এবং তখন এই কওমি জনশক্তি দিয়ে আমার মনে হয় না যথেষ্ট হবে এই চালানো, বরং পর্যাপ্ত জনশক্তির অভাব তখন দেখা দিবে। কওমি আলেমদের মধ্যে মাওলানা তো হচ্ছে প্রতি বছর 30,000, কিন্তু দক্ষ তো 3,000ও হয় না, 300 হচ্ছে না। রাষ্ট্র ব্যবস্থার এই পরিচালনার জন্য, বিচার ব্যবস্থা পরিচালনার জন্য মুফতি তো হচ্ছে, এখন তো অনলাইন ইফতা হচ্ছে, তো তারা কি পারবে কিছু? সাপ্তাহিক ইফতা হচ্ছে, চাকরির পাশাপাশি ইফতা হচ্ছে। তো এই জন্য এই সনদের মূলা নিয়া আন্দোলন, মাথার কামানি, সামাজিক স্বীকৃতি নিয়ে না পড়ে থেকে এবং এই গণতান্ত্রিক সিস্টেমের ধোঁয়াশায় পড়ে এই নির্বাচন অনেক সংগ্রাম দাওয়াত দিয়ে সবাইকে নির্বাচনের একটা ভোট দেওয়াইলাম, ইসলামী দল জিতবো আশায়, জিতলো না, পরের বছর নির্বাচনের জন্য প্রস্তুতি নিলাম, পরের বছর আবার সংগ্রাম করলাম, পরের বছর, এভাবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আমরা পড়ে গেলাম, এইভাবেই আমাদের সময় নষ্ট হবে। তো আমিও মানুষ, আপনার মধ্যে বেশ কিছু দ্বিমত পোষণ করি, দেশের সন্তান হিসেবে, যাই হোক দ্বিমত পোষণ করতেই পারেন, আমার পুরো আলোচনা শুনবেন। দেশের সন্তান তো ওলামায়ে দেওবন্দ ছিল, কিন্তু তারপর তারা ব্রিটিশদের অধীনে চাকরি করাকে হারাম মনে করেছিল। আমরাও ব্রিটিশ শাসন এবং বর্তমান এই শাসনকে ব্রিটিশ শাসনই মনে করি, এবং ব্রিটিশদের গোলামদের দ্বারা পরিচালিত ব্রিটিশ বিচার ব্যবস্থা আছে, ব্রিটিশদের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত, ব্রিটিশদের সেই সামরিক বাহিনী আমাদের সামরিক বাহিনী হিসেবে এখনো আছে অক্ষত। আমাদের যে সেনাবাহিনী এটা তো পাকিস্তান থেকে আসছে না, পাকিস্তানি সেনাবাহিনীর যে বিদ্রোহী অংশটা, পাকিস্তানি সেনাবাহিনী কোথেকে আসছে? ব্রিটিশ সেনাবাহিনী থেকে আসছে। আর এই সেনাবাহিনী এরা যাদের থেকে ট্রেনিং দিছে, আমাদের ওলামায়ে দেওবন্দের যেমন একটা চেইন অফ কমান্ড, যেমন আমরা যে কেউ হাটাজারি থেকে ফারেক হলো, সে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির রুহানি শাগির্দ, তার দীক্ষা সে পেয়েছে কয়েক স্তর পরে, এভাবে সে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভীর শাগির্দ। ঠিক তেমনিভাবে সেনাবাহিনী শুধুমাত্র যে সামরিক ট্রেনিং দেয় তা না, আদর্শিক ট্রেনিংও তাদের হয়। সেই আদর্শিক ট্রেনিং এর জায়গায় তাদের এই সেনাবাহিনীদের
যে প্রশিক্ষক শেষ পর্যায়ে দেখবেন ব্রিটিশরাই। এবং তো এই শাসন ব্যবস্থাকে আপনি ইগনোর করে এর বিপরীত ব্যাপক হারে দাওয়ার মাধ্যমে জনমত তৈরি করে শরিয়া কায়েম করার আগে এই শাসন ব্যবস্থার অধীনে চাকরি করে সাময়িক সুখ তালাশ করা এবং দুনিয়ার এই সাময়িক ভোগবিলাস কিছু মানে নিজেদের মন গড়া আর কি মনে করা যে না ভালোভাবে চলতে পারবো, এটা একটা হীনমন্যতা এবং এটি ওলামায়ে দেওবন্দের চেতনার বিরুদ্ধে। তো সরকারি স্বীকৃতি এটা তারা তাদের মতো করে যতটুকু করার করবে, কিন্তু এর জন্য আমরা লালায়িত হয়ে পড়ে থাকবো তা না। এই সরকার কে, সে আমাদের স্বীকৃতি দিবে? আবু জাহেল কে যে মোহাম্মদ রাসূলুল্লাহকে স্বীকৃতি দিবে? আবু জাহেল, উতবা, সাইবা এবং তার অনুসারীদের দায়িত্ব হচ্ছে ইসলাম গ্রহণ করে ইসলামের অধীনে বসবাস করা। তাহলে আপনি কওমে দ্বারা শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করে ইসলামী আলেম ওলামা হয়ে এই জাহেল এদেরকে যে জাহিলিয়াত এটাকে মনে করেন না, তাহলে আপনি আলেমই হইলেন না। আপনি তো কোনো মতো ক্লাস গুনে আপনি মানে টাইম পাস করলেন, আপনার সাথে কিসের আলাপ করবো? আপনি যাদেরকে মানেন তাদেরকে বলেন আমাদের সাথে আলাপ করবো, আমরা আলাপ করতে পারি। তো এই জন্য যারা এই এরকম মত পোষণ করে তাদেরকে লক্ষ্য করে বলা আর কি। তো এই জন্য আমরা বলছি না যে আপনি যেটা বুঝছেন সেটা ভুল সঠিক সেটা আপনি নির্ধারণ করবেন, কিন্তু যদি এই শাসন ব্যবস্থাকে এই সরকার ব্যবস্থাকে আপনি জাহিলিয়াত মনে না করেন, তাহলে তো আপনি আলেমই হন নাই, ক্লাস গণলেন এবং এই জাহিলি ব্যবস্থার অধীনে গিয়ে আপনি সুযোগ খুঁজবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরা থেকে এর বিপরীত আদর্শ আমরা দেখতে পাই। আবু জাহেল এবং মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতৃত্বের জন্য প্রস্তাব করেছিল, তিনি তা গ্রহণ করেন নাই, তিনি তা নাকচ করে দিয়েছেন। জাহিলি শাসন ব্যবস্থার অধীনে সুপার মানে প্রেসিডেন্ট পদ যেটা মনে করেন ওটাও তিনি গ্রহণ করেন না, কেননা সেখানে যে বর্তমান হিসাবে মিলেন আমলা যারা হবে, উতবা সাহিব এবং উজির টুজি যারা হবে এরাই থাকবে। সুতরাং সেখানে স্বাধীনভাবে পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করার সুযোগ নাই, তাই রাসূল সেখানে গ্রহণ করেন না। এখন এই রাষ্ট্র ব্যবস্থা, এই জন্য আমরা এই রাষ্ট্র ব্যবস্থার পাঠ হওয়া, এই জাহিলি শাসন ব্যবস্থার কি হওয়া, কর্মচারী হওয়া, অংশ হওয়া, চাই সেটি এমপি হওয়ার মাধ্যমে হোক, চাই সেটি কোনো আমলা হওয়ার মাধ্যমে হোক, এটাকে আমরা দ্বিমত করি। হ্যাঁ, এটাকে কুফুরি বা হারাম বলি না, কিছু সেক্টর আছে যেটা হারাম, যেমন কি হওয়া, আইনজীবী হওয়া, যেটা মানে আইনজীবী হওয়া না, এখানে হচ্ছে বিচারক হওয়া, জজ হওয়া, যেটা যেখানে চুরি বা ধর্ষণ বা গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলোতে শরিয়ার বাহিরে ফয়সালা দিতে হয়, সেখানে তো সে কবিরা গুনাহে লিপ্ত হয়, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন হিসেবে ফাসিক সাব্যস্ত হয়। তো ওই সেক্টরগুলোতে করা হারাম এবং এটাকে জায়েজ মনে করা বা হালাল মনে করা কুফরি। এছাড়া অন্যগুলোতে অংশগ্রহণ করা জায়েজ, কিন্তু এই সিস্টেমের অংশ হয়ে সেখানে স্থির হব এবং এখানে আমরা আমাদের সমাজের স্বীকৃতির মাধ্যমে আমরা নিজেদের অধিকার পেয়েছি বলে গণ্য হব, এটা দারুল উলুম দেওবন্দের চেতনার বিরুদ্ধে। আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।